প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি বিবিএস বিএসএস দ্বিতীয় বর্ষের চতুর্থ পত্রের পঞ্চম অধ্যায়ের সরকারি ঋণ সম্পর্কে আলোচনা করব। সরকারি ঋণ কাকে বলে, সরকারি ঋণের প্রকারভেদ, ব্যক্তিগত ঋণ কাকে বলে এবং সরকারি ও ব্যক্তিগত ঋণের পার্থক্যসমূহ নিয়ে আমি এখন বিস্তারিত আলাপ করব। সরকার রাজস্ব আয় দ্বারা সকল প্রকার ব্যয় নির্বাহ করে। সরকার তার ব্যয় মেটানোর জন্য করের মাধ্যমে যেভাবে অর্থ সংগ্রহ করতে পারে, তেমনি ঋণের মাধ্যমেও অর্থ সংগ্রহ করে থাকে। দেশের অস্বাভাবিক পরিস্থিতিতে সরকারের চিরাচরিত আয়ের উৎস থেকে যে আয় হয় তা সরকারের বহুমুখী ব্যয়ের চাহিদা পূরণে সক্ষম হয় না। আবার কোনো কোনো সময় সরকার ইচ্ছাকৃতভাবে আয় অপেক্ষা ব্যয় বেশি করে থাকে, অর্থাৎ ঘাটতি বাজেট নীতি অনুসরণ করে থাকে। এমতাবস্থায় সরকার ভবিষ্যতে আসল সহ সুদ পরিশোধের অঙ্গীকারে কিংবা নিয়মিত সুদ প্রদানের অঙ্গীকারে দেশের অভ্যন্তরে জনগণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক ব্যবস্থা বা সরকার নিজের টিকিট থেকে অথবা বিদেশি নাগরিক বা সরকারের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি ঋণ বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, সরকার যখন দেশের আর্থিক প্রয়োজনে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ভবিষ্যতে সুদাসল সহ পরিশোধিত কিংবা নিয়মিত সুদ প্রদানের অঙ্গীকারে ঋণ গ্রহণ করেন, তাকে সরকারি ঋণ বলা হয়। অন্যভাবে বলা যায়, কর ও অকর রাজস্ব দ্বারা সরকারি ব্যয় নির্বাহের সংস্থা না হলে করের পরিপূরক হিসেবে সরকার বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংস্থান করে থাকে তাকে সরকারি ঋণ বলে। সরকারি ঋণের দুটো দিক রয়েছে। একটি হচ্ছে সরকারি বাৎসরিক ঘাটতি, যা অত্যন্ত পরিবর্তনশীল। 2, দৃঢ়ভাবে পরিবর্তনশীল সরকারি ঋণের মজুদ। এখানে সরকারি মজুদের অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়। সরকারি ঋণের প্রকারভেদ। সরকার বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন উচ্চ ও বিভিন্ন প্রকৃতির ঋণ অবস্থাভেদে গ্রহণ করে থাকে। এরূপ ঋণের প্রকারভেদ বা শ্রেণী বিভাগগুলো হচ্ছে: আভ্যন্তরীণ ঋণ। সরকার দেশের অভ্যন্তরে বসবাসরত জনগণ, সরকারি এজেন্সি, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ ঋণ গ্রহণ করে তাকে আভ্যন্তরীণ ঋণ বলে। এই ধরনের ঋণের সুদসহ আসল দেশের অভ্যন্তরে থেকে যায়, বাইরে যাওয়ার সুযোগ নেই। বাহ্যিক ঋণ। আভ্যন্তরীণ খাত থেকে প্রয়োজনীয় ঋণ না পেলে সরকার বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য বাহ্যিক খাত তথা বৈদেশিক বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে। বিদেশি সরকার, বিদেশি নাগরিক বা সরকার কিংবা আন্তর্জাতিক আর্থিক বা বিশেষায়িত প্রতিষ্ঠান থেকে কোনো দেশের সরকার যে ঋণ গ্রহণ করে থাকে তাকে বাহ্যিক বা বৈদেশিক ঋণ বলে। এক্ষেত্রে ঋণের জন্য প্রদত্ত সুদ ও আসল দুইই দেশের বাইরে চলে যায়। ঐচ্ছিক ঋণ।
ঋণ দান যদি ঋণদাতার ইচ্ছার উপর নির্ভর করে তাহলে তাকে ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক ঋণ বলে। ঋণদাতা স্বেচ্ছায় সরকারকে যে ঋণ প্রদান করে থাকে তাকে ঐচ্ছিক ঋণ বলে। উদাহরণ স্বরূপ বলা যায় প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ইত্যাদি হলো ঐচ্ছিক ঋণের অন্তর্ভুক্ত বিষয়। বাধ্যতামূলক ঋণ। সরকার বাধ্যতামূলকভাবে জনগণ, আভ্যন্তরীণ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বৈদেশিক সরকার বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তাকে বাধ্যতামূলক ঋণ বলে। জরুরি প্রয়োজন যেমন যুদ্ধের জন্য অর্থসংস্থান, মুদ্রাস্ফীতি রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইত্যাদি উদ্দেশ্যে সংগৃহীত ঋণকে বাধ্যতামূলক ঋণ বলে। যুদ্ধ ব্যয় মেটাতে অনেক সময় চাকরিজীবীদের বেতনের আংশিক সরকারি ঋণপত্র ক্রয়ের জন্য বাধ্য করা হয়। উৎপাদনশীল ঋণ। সরকারের ঋণ ব্যয়ের ফলে যদি সমমূল্যের উৎপাদনক্ষম সম্পদ বা সম্পত্তির সৃষ্টি হয় তাহলে একে উৎপাদনশীল ঋণ বলা হয়। অর্থাৎ সরকার উৎপাদনশীল উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে উৎপাদনে বিনিয়োগ করে। এরূপ উদ্দেশ্যে সংগৃহীত ঋণকে উৎপাদনশীল ঋণ বলে। অন্যভাবে বলা যায় সামাজিক মূলধন বুনিয়াদ সৃষ্টির লক্ষ্যে গৃহীত ঋণকে উৎপাদনশীল ঋণ বলে। উদাহরণস্বরূপ বলা যায় রেলপথ, কলকারখানা, সেচ বা খাল প্রভৃতি স্থাপন বা নির্মাণের জন্য ব্যয়িত ঋণ। অনুৎপাদনশীল ঋণ। যে ঋণের ফলে কোনো সম্পদ সৃষ্টি হয় না তাকে অনুৎপাদনশীল ঋণ বলে। যেমন যুদ্ধ ঋণ, বন্যা দুর্গত বা দুর্ভিক্ষ পীড়িত জনগণকে সাহায্যের জন্য গৃহীত ঋণ সাধারণত অনুৎপাদনশীল ঋণ বলে বিবেচিত হয়। আবদ্ধ ঋণ। সরকার যদি দীর্ঘ সময়ের জন্য ঋণ গ্রহণ করে তাহলে এটাকে আবদ্ধ ঋণ বলে। অর্থাৎ দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে সরকার যে ঋণ গ্রহণ করে তাকে আবদ্ধ ঋণ বলে। সাধারণত দীর্ঘমেয়াদী প্রকল্প ব্যয়ের জন্য এরূপ ঋণ গ্রহণ করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ 5 বছরের জন্য প্রতিরক্ষা সঞ্চয়পত্র আবদ্ধ ঋণ। অনাবদ্ধ ঋণ। স্বল্পকালের জন্য সংগৃহীত ঋণকে অনাবদ্ধ ঋণ বলে। সাধারণত 1 বছরের কম সময়ের জন্য সংগৃহীত ঋণকে অনাবদ্ধ ঋণ বলা হয়। অর্থাৎ স্বল্প মেয়াদে শর্ত সাপেক্ষে সরকার যে ঋণ গ্রহণ করে একে অনাবদ্ধ ঋণ বলে। এ ধরনের ঋণ সাধারণত বাজেটের সাময়িক ঘাটতি পূরণের জন্য গৃহীত হয়ে থাকে। যেমন 3 মাস সময়ে ট্রেজারি বিল অনাবদ্ধ ঋণ। নির্দিষ্ট পরিশোধ্য ঋণ। যদি সরকার নির্দিষ্ট সময়ের জন্য পরিশোধ করার অঙ্গীকারে ঋণ গ্রহণ করে তাহলে একে নির্দিষ্ট পরিশোধ্য ঋণ বলে। অর্থাৎ সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের অঙ্গীকারে জনগণের নিকট থেকে সরকার যে ঋণ গ্রহণ করে তাকে সুনির্দিষ্ট সময়ের ঋণ বলে। যেমন 5 বছর মেয়াদী প্রতিরক্ষা সঞ্চয়পত্র, 1 বা 2 বছর মেয়াদী ঋণপত্র ইত্যাদি। অনির্দিষ্ট ঋণ। যদি সরকার নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রতিশ্রুতিতে ঋণ গ্রহণ করে কিন্তু ঋণ পরিশোধের ক্ষেত্রে সময়ের কোনো অঙ্গীকার না করে এটাকে অনির্দিষ্ট ঋণ বলা হয়। অর্থাৎ যদি সময়ের বিষয়ে সত্য না দিয়ে ঋণ গ্রহণ করে
তাকে অনির্দিষ্ট ঋণ বলে। বিক্রয়যোগ্য ঋণ, যে সরকারি ঋণ পূর্ণকাল প্রাপ্তির পূর্বে সংগঠিত বাজারে ক্রয় ও বিক্রয় করা যায় তাকে বিক্রয়যোগ্য ঋণ বলে। সরকার যেসব ঋণপত্র ভাঙানোর পূর্বে বাজারজাতকরণ করা যায় একে বিক্রয়যোগ্য ঋণ বলে। যেমন 3 মাস মেয়াদী ট্রেজারি বিল, সরকারি স্টক শেয়ার বাজারে যে কোনো সময়ে ক্রয় বিক্রয় করা যায়। সুতরাং এসব ঋণপত্র চূড়ান্ত বিমোচনের জন্য প্রথম ক্রেতাকে পূর্ণকাল প্রাপ্তির শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না। এটা সম্পদের তারল্য বৃদ্ধি করে এবং এদেরকে আকর্ষণীয় করে। অন্যান্য দেশে অর্থবাজারে এসব ঋণপত্রে সুদের হার খুবই কম থাকে, ফলে লেনদেনও কম হয়। অবিক্রয়যোগ্য ঋণ, সরকারি এইসব ঋণপত্র নির্দিষ্ট মেয়াদের পূর্বে ভাঙানো সম্ভব নয়। যদি এগুলো ভাঙানো যায় তবে ঋণপত্রের মালিকদেরকে ক্ষতির সম্মুখীন হতে হয়। এমনভাবে গৃহীত ঋণকে অবিক্রয়যোগ্য ঋণ বলে। এজন্য এসব ঋণপত্র ক্রয় বিক্রয়ের জন্য কোনো সংগঠিত বাজার নেই। এ সম্পদের তারল্যহীনতার কারণে এ ঋণ আর্থিক প্রতিষ্ঠানের নিকট আকর্ষণীয় নহে, তবে ব্যক্তিগত ক্রেতার নিকট এইসব ঋণের আকর্ষণীয়তা অনেক বেশি থাকে। সক্রিয় ঋণ, সরকারের ঋণ লব্ধ অর্থ যদি প্রত্যক্ষভাবে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এবং সরকার তা থেকে রাজস্ব লাভ করে তাহলে এটাকে সক্রিয় ঋণ বলে। যেমন রেলপথ নির্মাণ, কল কারখানা স্থাপনের জন্য সেতু, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি স্থাপনের লক্ষ্যে গৃহীত ঋণকে সক্রিয় ঋণ বলে। নিষ্ক্রিয় ঋণ, যে ঋণ প্রত্যক্ষভাবে উৎপাদন বৃদ্ধি বা রাজস্ব প্রদান করে না কিন্তু পরোক্ষভাবে উৎপাদন ক্ষমতা ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে নিষ্ক্রিয় ঋণ বলে। যেমন শিক্ষা, চিকিৎসা, কারিগরি প্রতিষ্ঠানে স্থাপনের ক্ষেত্রে গৃহীত ঋণ। নিষ্ক্রিয় ঋণ যা পরোক্ষভাবে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে। মৃতভার ঋণ, যে ঋণ জাতীয় উৎপাদন বা সম্পদ বৃদ্ধিতে কোনো সহায়তা করে না অথবা রাজস্ব ভবিষ্যৎ উপযোগিতার প্রবাহ সৃষ্টি করে না, এটাকে মৃতভার ঋণ বলা হয়। যেমন যুদ্ধের সময় গৃহীত বিশেষ ঋণ। এগুলো হচ্ছে সরকারি ঋণের প্রকারভেদ। এখন আলোচনা করব আমি ব্যক্তিগত ও সরকারি ঋণের পার্থক্য। আয় অপেক্ষা ব্যয় বেশি হলে একজন ব্যক্তি বা পরিবার যে পদ্ধতিতে ঋণ গ্রহণ করে তেমনি সরকারকেও আয় ব্যয়ের ব্যবধান দূরীকরণের লক্ষ্যে ঋণ গ্রহণ করতে হয়। ব্যক্তির ন্যায় সরকারও ভোগ অথবা বিনিয়োগের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করতে পারে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে যেমন সুদ দিতে হয় তেমনি সরকারি ঋণের ক্ষেত্রেও সুদ প্রদান করতে হয়। বহু ব্যক্তি সমষ্টি হলো সরকার। ব্যক্তিগত সরকারি ঋণের বিদ্যমান পার্থক্যসমূহ হচ্ছে: নাম্বার 1, বাধ্যতামূলক। সরকার প্রয়োজনীয় গুরুত্ব অনুসারে জনসাধারণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে ঋণ গ্রহণ করতে পারে। যেমন যুদ্ধ ব্যয় মেটানোর জন্য সরকার বাধ্যতামূলকভাবে ঋণ আদায় করতে পারে।
কিন্তু ব্যক্তিগত ঋণদাতার মর্জির উপর নির্ভর করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদানে বাধ্য করতে পারে না। আইনগত ভিত্তি। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে আইনগত দায় দায়িত্ব থাকে। কোনো ব্যক্তি যে সময়ের জন্য ঋণ গ্রহণ করে ওই সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে আইনগত বাধ্য থাকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে সরকার বাধ্য থাকে না। সরকারের ঋণ পরিশোধের কোনো নির্দিষ্ট সীমা নাও থাকতে পারে। অস্বীকার। ব্যক্তিগত ঋণ পরিশোধ করা বাধ্যতামূলক। ঋণ পরিশোধ করতে না পারলে ঋণ গ্রহীতা দেউলিয়া হয়ে যায়। কিন্তু সরকার প্রয়োজন বোধে ঋণ পরিশোধে অস্বীকার করতে পারে। দেশে কোনো বিপ্লব হলে পূর্ববর্তী সরকারের গৃহীত ঋণ অস্বীকার করতে পারে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে এরূপ কোনো সুযোগ নেই। ঋণের মেয়াদ। ব্যক্তিগত ঋণ সাধারণত স্বল্পমেয়াদী। ব্যক্তির জীবদ্দশায় যাতে গৃহীত ঋণ পরিশোধ হয়ে যায় সেভাবে ঋণের শর্তসমূহ ঠিক করা হয়। কিন্তু রাষ্ট্র একটি চিরস্থায়ী প্রতিষ্ঠান। ব্যক্তির মৃত্যু হয়, শাসকের পরিবর্তন হয়, কিন্তু রাষ্ট্র জীবিত থাকে। এই জন্য সরকারি ঋণ অনেক সময় দীর্ঘমেয়াদী হয়ে থাকে। ঋণের উৎস। সরকার দেশের জনগণের নিকট থেকে, দেশীয় ব্যাংকসমূহের নিকট থেকে এবং বিদেশি সরকার সংস্থা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। কিন্তু ব্যক্তি শুধুমাত্র বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, লগ্নি ব্যবসায়ী, দেশের অভ্যন্তরে তফসিলি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। অর্থাৎ সরকারি ঋণের উৎস প্রসারিত, কিন্তু ব্যক্তিগত ঋণের উৎস সীমিত। ঋণ পরিশোধের কৌশল। ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য অতীতের সঞ্চয়, বর্তমান আয়, সম্পত্তি বিক্রয় বা নতুন করে ঋণের আশ্রয় নিতে পারে। কিন্তু সরকার ঋণ পরিশোধের জন্য নতুন কর আরোপ, নতুন ঋণ সংগ্রহ, নতুন মুদ্রা সৃষ্টি, বৈদেশিক সাহায্য ইত্যাদি করতে পারে। বৈদেশিক সাহায্য গ্রহণ করতে পারে। তাই সরকারি ও ব্যক্তিগত ঋণ পরিশোধের কৌশল বা উপায় ভিন্ন ভিন্ন। ঋণ দানে বিশ্বাস। ব্যক্তির প্রতি ব্যক্তির বিশ্বাস পুরোপুরি নাও থাকতে পারে। তাই ব্যক্তিগত পর্যায়ে ঋণ গ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু সরকারের প্রতি জনগণের আস্থা থাকে, যে কারণে সরকার সহজেই ঋণ গ্রহণ করতে পারে। জনগণ সরকারকে ঋণ প্রদান করলে ঝুঁকি একদম নেই। ঋণের উদ্দেশ্য। সরকারি ঋণ সাধারণত বিভিন্ন প্রকার উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত হয়। কিন্তু সরকারি ঋণ বিনিয়োগ ও ভোগ উভয় উদ্দেশ্যেই গৃহীত হয়ে থাকে। সামাজিক কল্যাণের লক্ষ্যে অনুৎপাদনশীল খাতেও সরকার ঋণ গ্রহণ করে থাকে। সরকারি ঋণের ফল সমাজের সকলেই ভোগ করে থাকে। এমনকি ঋণদাতাগণও সরকারি ঋণের ফল ভোগ করে থাকে। কেননা সরকারি ঋণ উন্নয়নমূলক খাতে ব্যয় করলে সেই ব্যয়ের ফল দেশের প্রতিটা নাগরিক ভোগ করতে থাকে। অন্যদিকে ব্যক্তিগত ঋণের ফল ব্যক্তি একাই ভোগ করে। ঋণদাতা কোনো সময় ঋণের বিনিয়োগ কোনো কল্যাণ পায় না। ঋণ গ্রহণের অভ্যস্ততা। ব্যক্তি সাধারণত ঋণ গ্রহণে অভ্যস্ত নয়। তার আয় ব্যয়ের চেয়ে বেশি হলে বা সমান হলে ঋণ গ্রহণ করে না।
কিন্তু সরকারের ঘাটতি বাড়তি যাই হোক না কেন সরকার ঋণ গ্রহণ করতে পারে। মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার ঋণ গ্রহণ করে জনগণের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। আবার মুদ্রা সংকটন দেখা দিলে ঋণ করে অর্থ ব্যয়ের মাধ্যমে বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে পারে। ঋণের প্রতিক্রিয়া। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ঋণের প্রভাব একরকম নয়। রাষ্ট্রীয় ঋণ জাতীয় উৎপাদন, বন্টন, নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে সুদূর প্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ব্যক্তির ঋণ প্রভাব নিজের বেলায় এবং বড়জোর অর্থনীতির বিশেষ অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। ঋণের সামঞ্জস্যতা বিধান। ব্যক্তির পক্ষে ব্যয় কমানো সম্ভব, অর্থাৎ ব্যয় অনেকটা স্থিতিস্থাপক। ব্যক্তির মতো রাষ্ট্র ইচ্ছা করলে যখন তখন ব্যয় কমাতে পারে না। রাষ্ট্রীয় ব্যয় বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ দ্বারা প্রভাবিত হয়। এ কারণে ব্যক্তির মতো রাষ্ট্রীয় ঋণের সামঞ্জস্য বিধান করতে পারে না। সুদের হার। ব্যক্তির তুলনায় রাষ্ট্র ঋণের পরিমাণ বেশি হয়, তাই সরকারি ঋণের সুদের হার বেসরকারি ব্যক্তিগত ঋণের সুদের হারের চেয়ে কম হয়। আবার সরকারের উপর জনগণের সেই আস্থা বেশি এবং রাষ্ট্র চিরস্থায়ী। এ কারণে সরকারি ঋণের সুদের হার বেসরকারি ঋণের সুদের হার অপেক্ষা কম হয়। এই সমস্ত আলোচনা থেকে দেখা যায় সরকারি ও বেসরকারি ঋণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।